আচ্ছা, আমরা আজকে আমাদের 59 নাম্বার সেশন স্টার্ট করছি। তো বেসিক্যালি আমরা যখন আমাদের 49তম সেশন 59তম সেশন শুরু করতে যাচ্ছি, তো সেখানে আমাদের যে জায়গাগুলোতে একটু একটু করে কাজ করার দরকার আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে যে অর্ডারটা তো আমরা সেভ করেছি, সেই অর্ডারটাকে আপডেট করা, অ্যাডমিন প্যানেলে অর্ডারটা ডিসপ্লে করা, রাইট, এবং ইনভয়েস আকারে ওটা দেখতে পারা। আর একটা বিষয় আছে হচ্ছে আমরা সাইটটাকে কিভাবে অনলাইনে বা লাইভে তুলতে পারি। তো পেপাল পেমেন্ট গেটওয়েটা লাস্ট ডেতে লাস্ট মুহূর্তে ইন্টিগ্রেট হয়েছে, ওখানে কিছু বিষয় এখনো আলোচনা করার আছে, যেটা গতদিন একটু কুইক টাইম স্পেসে করেছিলাম, আজকে একটু হয়তো সময় নিয়ে বলবো আর কি। এই জায়গাগুলোতে আমাদের চেঞ্জ করতে হবে ডাইনামিক করার জন্য। প্লাস যে বিষয়টা আমাদের লাগবে আর কি, আমি আগামী দিনে কিছু সময় আপনাদের কিছু ডিমান্ড লাইক পলিমরফিজম, রাইট, অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেসিং, জেসন W3 থেকে ঠিক আছে। সো জেসনের ভিডিও একটু দেখেন, একটু জেসনের ভিডিও আমাদের সম্ভবত আছে, নাই পান নাই? আচ্ছা, সো ওইটা নিয়ে আমরা একটু সময় দিব আর কি। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট হয় এই ছোট প্রজেক্ট বা এই টাইপের প্রজেক্টে, এর কোনো ইমপ্লিমেন্টেশন নেই। পিএসপিতে তো নেম স্পেসিং, পলিমরফিজম, ইন্টারফেসিং, মানে যদি পিএসপি পিওর অবজেক্ট ওরিয়েন্টেডে যায়, বড় প্রজেক্টের ক্ষেত্রে সেগুলো ইমপ্লিমেন্টেশন আছে। ল্যারাভেল বা ফ্রেমওয়ার্ক বেসডে এদের কোনো জায়গায় কাজ করার স্কোপ নেই। আপনি, আমি একটু বলি যে আপনি ল্যারাভেলের মধ্যে নেম স্পেসিং বা ইন্টারফেসিং আর অ্যাবস্ট্রাকশন করতে পারবেন না। ওর ভেতরে বিল্ড আছে, হ্যাঁ, ওদের ভেতরেই বিল্ড করা আছে। আমরা যে ইউজ করছি না, ওইটা কাইন্ড অফ নেম স্পেসিং। বুঝতে পেরেছেন? যে আপনি একটা লাইব্রেরিকে একটা জায়গায় ইউজ করে রেখেছেন বা ক্লাসকে, সেটাকে আপনি বারবার জাস্ট ইউজ করছেন, ওটাকে আমি কাইন্ড অফ ইন্টারফেসিং ও বলতে পারি। অ্যাকচুয়ালি নেম স্পেসিং এবং না 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 হ্যাঁ, যে কার্ড সেশন যে ক্লাসগুলো আমি ইউজ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না, আমি পড়াশোনা ইমেল দেখেন, মানে আমাদের বেসিক্যালি যখন পেমেন্ট নিয়ে কথা বলছিলাম, এই জায়গাটাতে একটু কথা বলি যে আমরা যখন গেটওয়েটা ইন্ট্রোডিউস করেছি লাস্ট ডেতে, কিন্তু আমরা দেখলাম যে সরাসরি আমরা কোথায় চলে গেলাম, পেপালে চলে গেলাম, রাইট? আমরা কিন্তু সরাসরি চলে গিয়েছিলাম পেপালে। এখন পেপালে যাচ্ছিলাম কিভাবে, আমাদের রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে আমরা পেজেস এর মধ্যে আমরা HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট নামে একটা পেমেন্ট ফাইল দেখতে পেরেছি। তো এই পেমেন্টটাতে বা এই ফাইলটাতে যে বিষয়টা দেখা গেছে, যে এই ফর্মটা কিভাবে সাবমিট হয়েছে সেটা আমি কিন্তু লাস্ট ডেতে বলেছি, যে অটোলোডে অনলোডে পেপাল সাবমিট নামে একটা আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা মানে ফাংশন কল করেছি। আর ওই জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা পেপাল সাবমিট, এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কি করছে, এটা একটা ইউআরএল, এটা বেসিক্যালি এটা টেস্ট ইউআরএল, এটাকে আমরা কি বলছি, টেস্ট ইউআরএল, sandbox.paypal.com CGI bin web SCR।
সো এটা বেসিক্যালি একটা টেস্ট ইউআরএল। যদি এটাকে ভ্যালিড লাইভ ইউআরএল হতে হয় তাহলে এটা হতে হবে দিস people.com/cgibin-web-scr। হ্যাঁ, এটা যখন আমরা লাইভ করব, এই সাইটটাকে যখন আমরা লাইভ করব তখন এটাকে আমরা সেন্ডবক্স তুলে দিব। হ্যাঁ, এটা লাইভে চলে যাবে। সো sandbox.people.com এ যাবে। নাও এই অ্যাকশন নেমটা বাইন্ড হবে কার সাথে? document.form form order auto submit then action, then এখান থেকে অ্যাকশন নেমটা আমরা লোড দিব। document.forms.form order auto submit. এই সাবমিটের মাধ্যমে আমরা কি করব? এই সাবমিটের মাধ্যমে এই ফর্মটাকে আমরা সাবমিট এই ইউআরএল দিয়ে সাবমিট করে দিব। অ্যাকশন নেম যেটা ওটা ওইটাকে এই ফর্ম অর্ডার অটো সাবমিটের মধ্যে দেওয়া। হ্যাঁ, এই যে অ্যাকশন নেম এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের সাথে কি আছে? একটি স্ট্রিং। এই স্ট্রিংটা বাইন্ড হচ্ছে কার সাথে? ফর্ম অর্ডার অটো সাবমিট। এই যে ফর্ম অর্ডার অটো সাবমিট ডট অ্যাকশন, ডট অ্যাকশনের সাথে বাইন্ড হচ্ছে। এখন এই ডট অ্যাকশনের সাথে যখন আমরা এটাকে বাইন্ড করছি, অ্যাকশন কি আমার HTML ফর্মের একটা অ্যাট্রিবিউটের নাম না? সো অ্যাকশনের সাথে চলে যাবে কি এই ভেরিয়েবলটা। তার মানে কি এই অ্যাকশনের মধ্যে এই স্ট্রিংটা বসে যাবে। তারপরে ফর্ম অর্ডার অটো সাবমিট ডট সাবমিট কল করলে এই পুরো ফর্মটা আবার সাবমিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো ফর্মটা যখন সাবমিট হবে, ফর্মের সব ভ্যালু তো হিডেন। বিজনেস নেম এটা হচ্ছে ক্লায়েন্টের, যিনি বেসিক্যালি টাকা নেবেন তার আইডি দিতে হবে। স্যার ওই যখন অনলোডে কল করা হচ্ছে তখন স্যার রেসপন্সটা ধরা লাগবে না? মানে এখানে রেসপন্সের তো কোনো কিছু নাই, এটা তো অ্যাজাক্স নাই, এটা পিওর জাভাস্ক্রিপ্ট। এটা পিওর জাভাস্ক্রিপ্ট। আমি দুইটা লাইন অফ করে রেখেছি, একটু খেয়াল করেন। এই লাইন দুটোকে আজকে অন করছি, লাস্ট ডেতে আমি দেখাই নাই। আমাদের এখানে যে জিনিসগুলো আছে আগে এভাবে লিখতে হতো। ল্যারাভেল যখন ছোট ছিল, একটু খেয়াল করেন, শিখে রাখা ভালো। ল্যারাভেল যখন ছোট ছিল তখন এভাবে বেজ ইউআরএল দিয়ে পিএসপি দিয়ে, সরি কোডিগনেটর, এটা কোডিগনেটরের ইউআরএল, সরি এটা কোডিগনেটরের ইউআরএল, নট ল্যারাভেল ইউআরএল। বাট পিএসপি যখন ছোট ছিল বলতে পারেন যে পিএসপিতে আগে পিএসপি ট্যাগ কিন্তু ছিল না, পিএসপি লিখতে হতো না, এভাবে খালি দিয়ে এই ইকুয়ালের মানে হচ্ছে ইকো। হ্যাঁ, ইকুয়ালের মানে হচ্ছে ইকো। সো বেসিক্যালি এখন যদি আমরা এটা লিখি, এটা এভাবে লিখতে হবে। পিএসপি দিলেও ভুল হবে, কারণ হচ্ছে আমাদের ইউআরএল 2 তে যেতে হবে। এটা হবে বেসিক্যালি, এই ইউআরএলটা হচ্ছে সাকসেস ইউআরএল, পেমেন্ট সাকসেস। যদি কেউ রিটার্ন করে, সাকসেসফুল হওয়ার পর রিটার্ন ভেতরে একটা বাটন থাকবে, রিটার্ন করে, তাহলে আমার সাইটের কোন পেজটা লোড হবে সেটা এখানে বলে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হবে রিটার্ন ইউআরএল। আর কেউ যদি ক্যান্সেল রিটার্ন করে, অর্ডার করলাম না আমি ক্যান্সেল করে রিটার্ন করব, তখন লোড হবে দিস ইউআরএল, রাইট? সো আমি কি করতে পারি, যদি আমার রিটার্ন ইউআরএল এটা হয়, হ্যাঁ আমি রাউটের নামটা লিখে দিব। স্কোপ 2, এটা হচ্ছে সাকসেস ইউআরএল। ক্যান্সেল ইউআরএল, রাইট? এটা আমাদের বানাতে এবং এই অনুযায়ী শেপ করতে হবে। বাই দ্য ওয়ে, এখন যেটা আসছে যে কোয়ান্টিটি, আইটেম নেম, অ্যামাউন্ট। ওকে, সো কোয়ান্টিটি, আইটেম নেম এবং অ্যামাউন্ট এটা বেসিক্যালি ডাইনামিক হবে, আমাদের কার্ট থেকে নিয়ে এখানে দিতে হবে।
আর অ্যামাউন্টটা আমাকে ডলারে কনভার্ট করে দিতে হবে। দেন অ্যাজ ইট ইজ এখানে আমাদের বিলিং অ্যাড্রেস হবে, এখানে আমাদের শিপিং অ্যাড্রেস হবে, ফর্মটা সাবমিট হবে এবং লাস্ট ডেতে আমরা এই বিষয়টা কিন্তু ইমপ্লিমেন্ট করে দেখেছি, রাইট? আচ্ছা, তো আমরা কি অর্ডার অ্যাডমিন প্যানেল থেকে তুলতে পারবো? অর্ডার ডিটেল ভিউ আমি দেখাতে পারবো? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি যে আমাদের যে ইমেলের কাজটা সেটা কিভাবে হবে বা ল্যারাভেলে ইমেল কিভাবে কাজ করে বা ইমেল লাইব্রেরির ইউজটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। সো ডেফিনেটলি আমরা যখন ইমেলের কাজটা দেখার চেষ্টা করব সেক্ষেত্রে laravel.com এ গিয়ে আমাদের ইমেলটা কিভাবে ইন্ট্রোডিউস হয় সেটা দেখব। উজ্জ্বল মোল্লা তো সার্ভার ফ্রি আছে না? ফ্রেশ গতকাল ডোমেন হোস্টিং নিয়েছে, সো ওখানে আমরা আমাদের সাইটটা তুলে দিয়ে একটা প্র্যাকটিস করব। না, জাস্ট ওয়ান অলওয়েজ থাকবে এবং ওইটা কমা দিয়ে দিয়ে আপনি প্রোডাক্ট গুলো বলে দিতে পারেন, হ্যাঁ কনক্যাট করে দিতে পারেন, হ্যাঁ কাউন্ট করে মোট টোটালটাকে আবার মানে টাকা দিয়ে ভাগ করে ডলার বানিয়ে দিতে হবে। মনে করেন আমার 5,000 টাকা, ওইটাকে আমি 79 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ 79 দিয়ে আমি ভাগ দিলাম, যেটা আসবে ঠিক সেটা। প্রোডাক্টগুলোর নাম যে আমাদের লেখা এটা মনে একটু কনক্যাট করতে হবে আপনাকে। কনক্যাট কি আপনি লুপ চালিয়ে কনক্যাট করে নেবেন, লুপ চালিয়ে আপনাকে কনক্যাট করে নিতে হবে, হ্যাঁ ফর লুপ চালাতে। আপনার এখানে এই কাজটা করতে হবে, এটা উনি বুঝতে পারছেন না, আমি একটু দেখাই। সময় লস না করে ওইটা একটু আমি দেখিয়ে ফেলি। কালকে তো কয়েকজন আসছিল, আজকে যে আবার গায়েব। বাটপার ওইটা একটা, পুরাই বাটপার। এই দেলোয়ার, দেলোয়ার জেসন যদি না থাকে আপ করবো, পাচ্ছেন না না? জেসনের ভিডিও তৈরি করা হয়েছে, ওটা সম্ভবত তোলা হয়নি। অ্যাঙ্গুলার করবো, অ্যাঙ্গুলার আমি নিজে করবো বলে হচ্ছে না, আমি যেটা নিজে করবো বলে ওটা কখনোই হয় না। হ্যাঁ আমি টাইম পাচ্ছি না। এটা বেসিক্যালি ক্লায়েন্ট সাইড, এটা একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্ট, সো ডেফিনেটলি এটাকে কখনোই আপনি সার্ভার সাইড বলতে পারেন না। বাট এর ভেতরে প্রচুর লাইব্রেরিজ রয়েছে অ্যাজাক্সের, যেটা সে সার্ভারের সঙ্গে খুব ইজিলি ইন্টারঅ্যাক্ট করে কাজ করতে পারে। নোড.জেএস তো জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক, আরেকটা ফ্রেমওয়ার্ক। নোড.জেএস লাগে না, নোড.জেএস আলাদা জিনিস, এবং ওই ল্যারাভেল যেরকম কোডিনেটর যেমন ওই অ্যাঙ্গুলার.জেএস নোড.জেএস দুজনই ফ্রেমওয়ার্ক। ওর ভেতরে ইনবিল্ট যে করি অ্যাজাক্স থাকার কারণে যখন ওই ক্লায়েন্ট স্ক্রিপ্টিং এর সাথে সার্ভার স্ক্রিপ্টিং অ্যাড করা হয় তখন বলে এটা সার্ভার সাইড। নো, এটা কখনোই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না। এখন ইউজ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাঙ্গুলার.জেএস। হ্যাঁ, এই যে অলরেডি খুব কিছু বোঝাতে পারে না, এলজি রিপিট লিখে দিলে অটোমেটিক সে কি সুন্দর প্রিন্ট করা শুরু করে। এরকম অনেক কিছু দেখলাম যে মানে ইয়ে করা লাগে, ইজিলি হ্যান্ডেলেবল, রাইট?
মানে এখন ঘটনা হচ্ছে মানে লোডিং কম, এটা দিয়ে অনেক বড় অ্যাপ্লিকেশন করা যাবে না। হ্যাঁ, অ্যাঙ্গুলার জেএস মূলত লাইট ওয়েট অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ, মোবাইল বেস ডিভাইস ওরিয়েন্টেড ডাইনামিক অ্যাপ্লিকেশনের জন্য মোস্টলি ইউজ হচ্ছে। যে ওই যে রেস্টুরেন্ট গুলোতে, হোটেল গুলোতে, হ্যাঁ, অর্ডার নিচ্ছে, অর্ডার শিফট হয়ে যাচ্ছে, ওখান থেকে অর্ডার ডেলিভারি হচ্ছে, মানে এই কাইন্ড অফ অ্যাপ্লিকেশনের জন্য, বুঝতে পেরেছেন? এর জন্যই মূলত ওই অ্যাঙ্গুলার জেএস এর ইউজ হচ্ছে। হ্যাভি ওয়েট অ্যাপ্লিকেশন অ্যাঙ্গুলার জেএস এর ইউজ নাই। খেয়াল করবেন ফেসবুক অ্যাঙ্গুলার জেএস ইউজ করা নাই। তারা জেকুরিতেই আছে। আমরা কি যেন আমি যেন স্যার এই এপিআই এর অন্য কোনো একটা প্রোটেক্টিভ ফিচারটা দেখানো বলছিল যে এই সিস্টেম ও করে দেওয়া আছে ওখানে করেছি। তাহলে এটা যেমন আমার বলবো এই প্রজেক্টটা না ই কমার্স ব্যাচ 5 এর, দেখেন এখান থেকে ওদের দেখিয়েছিলাম, আই থিঙ্ক দেখায়নি না, এদেরও তো ঠিক ওভাবে দেখানো হয়নি। এখানেও অ্যাজ ইট ইজই রয়েছে। কাদের দেখালাম? ওকে, এত সময় নষ্ট না করে এটা এরকম app http controller checkout controller, এই জায়গাটা আমার দরকার। লাইক এখান থেকে এরকম হতে পারে। এখানে যে কন্টেন্টস টাকে নিলাম, কন্টেন্টসটা যখন ভি কন্টেন্টসে আসলো, আমি যেটা করব যে লাইক প্রোডাক্টস ইকুয়াল বা ডট ইকুয়াল, রাইট? আমি কি করছি, ডলার ডলার ভি বা ভি কন্টেন্টস অবজেক্ট দিয়ে কি হবে, নেম। এখন এটা কিন্তু কনক্যাট হতে থাকবে, তাই না? বাট কনক্যাট হতে থাকলে আমাদেরকে কি দিয়ে দিয়ে কনক্যাট করতে হবে? পাশাপাশি যদি আমরা বসাতে চাই, আমরা কমা বা স্পেস ইউজ করতে পারি। কমা ইউজ করলে লাস্টে গিয়ে কমা থেকে যাবে, একটু খেয়াল করবেন। সো ফর দ্যাট আমরা এখানে বেসিক্যালি ইউজ করব স্পেস। স্টাফিং করো না?
দেলোয়ার পাইছি পাইছি দেখেন আমি এটাকে মার্জ করছি কি দিয়ে কনক্যাট করার চেষ্টা করেছি একটা স্পেস দিয়ে আমি কনক্যাট করছি হুম হুম এটা এটা না জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকবে স্ট্রিং হয়ে ঢুকবে বুঝতে পেরেছেন সবগুলো যে কনক্যাট হচ্ছে ডট ইকুয়াল দিয়েছি তো না কেন দিতে হবে না আমি অ্যারে হয়ে স্টোর করব না তো আমি একটা ভেরিয়েবলের মধ্যে সেটাকে রাখবো আমি যদি 10টা নাম একটা ভেরিয়েবলে বসাতে চাই আমি কমা সেপারেটেড করে করে অথবা স্পেস দিয়ে দিয়ে বসাতে পারি না বসাতেই পারি এটা তাই করছি আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি একটা ভ্যালু বসলে তার সঙ্গে আগের ভ্যালুর সাথে কনক্যাট হবে এই জন্য এখানে বসিয়েছি কি ডট ইকুয়াল আচ্ছা আরেকটা জায়গা আছে যে টোটাল রাইট টোটাল যেটা এটা বেসিক্যালি এরকম ছিল সেশনে ডলার টোটাল ইকুয়াল সেশন গেট ইন্ডেক্সের নাম কি গ্র্যান্ড টোটাল নাম হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল এখন এই গ্র্যান্ড টোটাল যে ভ্যালুটা আছে ডি টোটাল ইকুয়াল ডলার টোটাল একটা জিনিস একটা আপনারা যেটা ইউজ করবেন বা শিখবেন সেটা হচ্ছে যে টোটালটাকে আমাদের ভাগ দিতে হবে কারেন্ট ডলার অ্যামাউন্ট দিয়ে কারেন্ট ডলার অ্যামাউন্ট দিয়ে 78 যদি আমি বলি যে 78 দিয়ে আমি টোটাল দিয়ে ডি টোটাল দিয়েছি সো এখন আমি যদি এখান থেকে বলি প্রোডাক্টস হ্যাঁ এইটা ডেফিনেটলি আপনাকে ডাইনামিক হতে হবে পিএসপির স্ক্রিপ্ট আছে পিএসপির স্ক্রিপ্ট আছে যার মাধ্যমে কারেন্টলি কত ডলার রেট কত ইন্টারন্যাশনালি সেটা এখান থেকে পাওয়া যায় অটোমেটিক সার্ভার টু সার্ভার এখান থেকে নিতে হবে আমি এটা তো ফিক্স দিচ্ছি আর ডি টোটাল ডলার টোটালটা আমি এখানে ইন্ট্রোডিউস করছি ঠিক আছে প্রোডাক্টস আর ডি টোটাল ইনপুট আকারে দিলাম রাইট সো লেটস চেক যে আমরা এখন যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করব মিনিমাম আমরা 2টা প্রোডাক্ট অ্যাড করব
কোয়ান্টিটি দুইটা মনে করেন আমি একজনের কোয়ান্টিটি দুইটা করে দিলাম, কোয়ান্টিটি কিন্তু ওয়ান ফিক্সড আছে, খেয়াল করেছেন? এখন দেখি সবকিছু ঠিক থাকে কিনা। ওখানে এরর আসলে কিন্তু পেজ সাবমিট হবে না। যে 2,60,000, এটা হচ্ছে বেসিক্যালি 2,71,700। আমি যদি চেক আউটে যাই, চেক আউট করার পর আমি যদি ভ্যালিড ইনফরমেশন গুলো প্রোভাইড করি, রেজিস্ট্রেশন দিচ্ছি, আমি বিলিং দিলাম, দেন আমি শিপিং দেওয়ার চেষ্টা করছি। আজকে তো আসছেই না কেউ। আজকে একটা জবের জন্য পাঠাবো সবাইকে, সবার সিভি আমি পাঠাবো। এসএসএল ওয়্যারলেসে 10 জনের সিভি চেয়েছে, ওটা এখানে তো 10 জন নেই। দেখেন আমি পেপাল সিলেক্ট করে আমি কনফার্ম অর্ডার বলেছি, প্রোডাক্টস এই এরা রিটার্ন করেছে। এরা রিটার্ন করার কারণ ডেফিনেটলি এখানে কিছু একটা হয়েছে, এই নামটা সে ঠিকঠাক মতো পায় নাই বা এই জায়গাটাতে সে গন্ডগোল করেছে। লেটস চেক যে কি হয়েছে। আমি একটু থামিয়ে দিব আর কি। ইকো ডলার প্রোডাক্টস, ইকো বিআর ইকো ডলার ডি টোটাল, এক্সিট করে দেই। ঠিক আছে, আমি দেখি যে এখানে যাওয়ার আগে কি হলো। এবার কিন্তু এখানে সে চলে আসে উইদাউট প্রোডাক্ট নেম, উইদাউট প্রাইস। মূল প্রবলেমটা হয়েছে ফ্র্যাকশনে মোস্ট প্রবাবলি। আমাদের গ্র্যান্ড টোটালের মধ্যে কি কমা বা এরকম কিছু আছে? ইয়ে হয়েছে তো, আমি একটু চেক করি যে প্রবলেমটা কোথায়, গ্র্যান্ড টোটাল দিয়ে নাকি অন্য কোথাও। প্রোডাক্টসটা কাজ করছে, ইটস ওয়ার্কিং। প্রোডাক্টসটা কাজ করছে। আমি এখানে তাহলে দেখি কোনটাতে প্রবলেম। ওই যে খেয়াল করেছেন, ওগুলো কিন্তু ঠিকই আসছে। হ্যাঁ, প্রোডাক্টের নামগুলো ঠিকই আসছে। বাট প্রবলেম ইজ দ্যাট যে আমাদের ইয়ে হয়েছে, টাকাটার ডলারটা আপনি ফ্র্যাকশনে দিতে পারবেন না, ওইটাকে আপনাকে সিলিং করে দিতে হবে, ইন্টিজার ভ্যালুতে নিতে হবে। হ্যাঁ, লগ ইন করে কিনতে হবে। হ্যাঁ, এটাকে সিল করে দিতে হবে।
10 জন হয়েছে না, চলে যায় না। ও আচ্ছা, ওটাতে বেসিক্যালি লোডিং রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, আর এটা করার জন্য বেশ কিছু ফাংশনাল ইউজ আমাদের ইউএমএল এর ডিজাইনে জানতে হয়। এটা বেসিক্যালি ওই দিকে যদি আমরা ফোকাস করতাম তাহলে এদিকে আমরা আরো পিছিয়ে যেতাম। ডিবাগিং আমাদের কাজে এখন তেমনটা লাগবে না, আমি যখন প্রফেশনাল প্রজেক্টে যাব তখন হয়তো কিছু কিছু কেসে অ্যারাইজ হতে পারে। ওকে, তো তখন ওটা করে আপনাকে হয়তো সিনিয়রদের ওখান থেকে নিয়ে দেখতে হবে বা করতে হবে। মূল ডিবাগিংটা তারাই করে। আমরা যে লজিক্যাল মিস্টেক গুলো করি এরর বাগ রিপোর্ট থেকে সেটা ধরতে পারি, বাট ফ্লো চেক যখন হয় তখন ডিবাগিং সিনিয়র লেভেলের ডেভেলপাররা করে থাকে। যে ইমেল, ল্যারাভেল ইমেল এখানে ডেভেলপ ইয়ারতে নাই। আমি গুগলে যদি যাই, গিটেই এক্সাম্পল আছে। Laravel 5.5 লিখলাম কেন? 5.5 কি চলে আসতেছে? 5.3 ইমেল। এক্সাম্পল গিট। যখনই হ্যাঁ গিটহাব লাগবে না, গিটে এক্সাম্পল দেওয়া আছে, পড়া আছে। হ্যাঁ, আমি যদি ল্যারাভেলের কোনো এক্সাম্পল দেখতে চাই গিট, ডকুমেন্টেশন দেখতে চাই laravel.com। এগুলো করে দেওয়া আছে। গিটহাবে Laravel 5.3 সিম্পল, Laravel 5.3 এক্সাম্পল দেওয়া আছে। আমরা এই দুইটা টিউটোরিয়াল একটু দেখি, যেটা বেটার সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। বেটার বলতে যেটা ইজি, এখানে দেখেন করেই দেওয়া আছে, এক্সাম্পল কোড টোড সহ সবকিছু করে দেওয়া আছে। কি করতে হবে? ইনক্লুড করতে হবে, হ্যাঁ, ফিচার্স নিতে হবে, অ্যাক্সেস টেস্ট করতে হবে। এখানে ছোট একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এখানেও তাই, এখানেও একটা ছোট্ট এক্সাম্পল করে দেওয়া আছে। এই যে ল্যারাভেলে মেইলের উপরে যে ইয়েটা আছে, ফ্রেমওয়ার্ক ওয়েব আর্টিসানে, এখানে যদি আমরা দেখি, এই যে মেইলের কনফিগারেশন, ওয়েটিং মেইল বার, সেন্ড মেইল, ঠিক আছে, মেইল টু লোকাল ডেভেলপমেন্ট, এখানে বেশ কিছু বিষয়। এটাও দেখতে পারেন ডক্স এর ভেতরে 5.3 মেইল, আমি কিভাবে মেইল পাঠাবো। ঠিক আছে, যে মেইল গানটাও এখানে সুন্দর করে দেওয়া আছে। সেই ডকুমেন্টেশনটা একটু পড়েন, সেটা তো মিস হয়ে গেল। হ্যাঁ, রাউটিং বা ইয়েগুলো আলাদাভাবে করে দেওয়া, আপনি আবার আরেকভাবে করেছেন, আমরা ডকুমেন্টেশন ওটা নর্মাল প্রসেস, ওই প্রসেসে ডেভেলপ হয় না সফটওয়্যার। ঠিক আছে, আমরা যেটা শেখানোর চেষ্টা করেছি সেটা বেসিক্যালি যেন ইজি হয়। হ্যাঁ,
নিজেরা যখন করবেন এটাই ফলো করবেন, আর আপনি যখন এটা ফলো করবেন অন্যরা দেখবে যে এটা ইজি, তখন তারা এটা অ্যাডপ্ট করে নেবে। যেখান থেকে তারা শিখেছে, বিশেষ করে বিষয়টা একটু আমি বলে রাখি, সবাই একটু খেয়াল করেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যতটা ম্যাচিউরড হতে থাকি, টেন্ডেন্সি এরকম থাকে যে আমি এমন ভাবে লিখবো আমার কোডটা অন্যরা কেউ বুঝবে না। হ্যাঁ, কোড কাজ করবে বাট বুঝবে না, এটা বেসিক্যালি কোনো ক্রেডিট না। এই কাজটা করা হয় কখন? যখন সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করা হয়, যে সফটওয়্যার গুলো সেল করা হয়, ওই কোডগুলোর কোড এমন ভাবে লেখা হয় যাতে এটা বোধগম্য না হয় কারোর কাছে, কেউ যেন এডিট করে ফেলতে না পারে। যে আমি সফটওয়্যারটা বানালাম $500 দিয়ে, $50 দিয়ে আমি সেল করছি, এটা আমার টার্গেট কি 500 বার সেল করা, দেন আমি বেনিফিটেড হব। আমি যে প্রোডাক্টটা বানিয়েছি এটা বেসিক্যালি আমি 2000 টাকার প্রোডাক্ট বাট 50 টাকা করে সেল করছি। কতবার সেল করতে হবে? 40 বার সেল করতে হবে মিনিমাম, তারপরে 41 বারের বার আমার লাভ হবে। কারণ কেউ যদি একজন কিনে আর ওটাকে যদি আবার সে ইউজ করে সেল করতে থাকে বা করে ফেলে, তাহলে তো আমার কোনো বেনিফিট নেই, আমি তো কোনো বেনিফিট পাবো না। ওই জায়গাটাতে যেটা করা হয় যে যত দুরূহ কোড লেখা যায় সেটাই মঙ্গল বলা হয়, যে ওই কোডগুলো যেন কেউ বুঝতে না পারেন। বিভিন্ন ভাবে লিগেসি তৈরি করা হয়, একটার পর একটা ডিপেন্ডেন্সিস, সাধারণ লেভেলের ডেভেলপাররা যেন ওটা দিয়ে কোনো কিছু করতে না পারে। ভালো লেভেল যারা তারা হয়তো ব্রেকডাউন করতে পারবে, বাট সাধারণ লেভেলের ডেভেলপাররা যেন এটাতে কোনো কিছুই করতে না পারে। যেমন এই টেমপ্লেট গুলোতে দেখবেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট, যদি আপনি নিচের সিগনেচারটা তুলতে যান টেমপ্লেট গায়েব, কাজ করে না। হ্যাঁ, আপনি সিগনেচার তুলতে গেলেই টেমপ্লেট গায়েব, টেক্সট চেঞ্জ করে ফেলেছেন, গায়েব হয়ে গেছে। এখন ওই টেক্সট কে চেঞ্জ করার পরে আমি এটাকে ওয়ার্কিং করতে পারবো না? হয়তো আমরা পারবো, বাট যারা বিগিনার্স তারা সেটা পারবে না। বাট আমরা যখন ওই টেক্সটার পেছনে হাত দিব, একটা টেমপ্লেটের দাম $50, আমার টেমপ্লেটের পেছনে যদি হাত দিয়ে কাজ করতে হয়, আমার 2 ঘন্টা লেগে যাচ্ছে, আমার $50 2 ঘন্টা তার চেয়ে বেশি আমি আর্ন করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন? সো আমি কিন্তু ওই পেইনফুল কাজ করতে যাব না। ক্লিয়ার? সো এটাই হচ্ছে ইস্যুস। বাট আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করছেন যেখানে টিম কাজ করবে, আপনার টিমের পর আরেক টিম আসবে বা ডেভেলপার চেঞ্জ হবে, সেখানে ক্রিটিক্যাল কোড লেখা বা প্র্যাকটিস করাটা গুড প্র্যাকটিস না। কোম্পানির টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো তারা চায় যে আমার কোডটা যেন রিডেবল হয়। যদি সহজ হয়ে কাজটা হয়ে যায় সেক্ষেত্রে আমার তো কোনো লস নেই। সেটা বুঝতে পেরেছেন? সো কিছু ডেভেলপার্স আছে নিজেকে একটু আলাদা করে জাহির করার জন্য এই কাজগুলো করে থাকে। কিছু ট্রেনারও আছে যে কাজটা যে সহজভাবে করা যায় এটা না করে সে যে একটু বেশি জানে এটা করার জন্যই জটিলতা শেখায়। বাট বিষয়টা অতটা কঠিন না যা সে যেভাবে বলতে চাচ্ছে। আমরা যদি এটাকে সহজ করে বলি অনেক লোক বুঝবে, সহজ করে করি অনেক লোক বুঝবে, তাদের এটা আর কি গায়ে ধরে না, যেটা কেন এত সহজ করে উপস্থাপন হবে, যেটা যে সহজ সেটা কেন বুঝবে লোকজন, সেটা বুঝতে পেরেছেন? আমাদের টার্গেট কি, যে এটা আসলে সহজ জিনিস, এভাবে শিখো, এবং অরিজিনালি সহজ, সবাই সেটা করতে পারবে, শিখতে পারবে। এরকম টেন্ডেন্সি ইউনিভার্সিটি, স্কুল, কলেজ শিক্ষকের মধ্যেও থাকে। তারা বিষয়টাকে একটু জটিল করে ফেলে, এবং যারা মোটামুটি ভালো তারা ধরতে পারে, আর যারা কম বোঝে তারা এটাকে ধরতে পারে না, মনে করে খুব কঠিন, আমাদের দ্বারা এটা হবে না। বাট সে যদি ওটাকে একটু আরেকটু নাড়াচাড়া করে বলতো, সে কিন্তু জানে বা বোঝে, যদি একটু ডিফারেন্ট স্টাইলে বলতো বেশি স্টুডেন্ট কভার করে দেবে। এটা বেসিক্যালি নিজের ওয়েট বাড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে। যে স্টুডেন্টরা আমার কাছে আসবে, কনসালটেন্সি চাইবে, আমি বলবো যে না আমার সময় নাই, রাইট? সো এটাই হচ্ছে তাদের বেনিফিট, নাথিং এলস। বুঝতে পেরেছেন? সো আমাদের স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট। আমরা যত সহজ করে পারি তত সহজ করে দেওয়ার চেষ্টা করি। এর চেয়ে যদি সহজ থাকে তাহলে পরের বার এর চেয়েও সহজ করে করাবো, আবার খুঁজতে থাকবো এর চেয়ে সহজ উপায় আছে কিনা, পরের বার আরো সহজ করে বলার চেষ্টা করবো। সেটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে নিয়ম। দেখেন এখানে ইমেলের জন্য আমাদের একটা লাইব্রেরি সেট করে রেখেছে। এই লাইব্রেরিটা
আমাদের আমরা আজকে ইমেলটার একটু লাইব্রেরিটা পড়বো এবং আমাদের 30-40 বা 1 ঘন্টা সময় আপনাদের মনে করে দেন 11:30 নাগাদ আমরা সাইট আপলোড দেওয়া শুরু করবো, 11:30 নাগাদ। হ্যাঁ, সাইট আপলোড দিব যাতে আমরা সাইটটা আপলোড করে ফেলতে পারি ওয়েবে। উজ্জ্বল মোল্লার সার্ভারে উজ্জ্বল মোল্লার সার্ভারে আমি সাইট আপলোড করে দিব। হ্যাঁ, ইন্ট্রোডাকশনে আমরা ড্রাইভার প্রিফারেন্সে কম্পোজার রিকোয়ার আমাদের গাজেল নামে একটা ড্রাইভার রিকোয়ারমেন্টস লাগবে আর মেইল গান ড্রাইভার লাগবে। ঠিক আছে, মেইল গান ড্রাইভার লাগবে। স্পার্ক পোস্ট ড্রাইভার, এটার জন্য আমাদের স্পার্ক পোস্ট ড্রাইভারের দরকার আছে। এসএসএল ড্রাইভার, এসইএস ড্রাইভার এটাকেও আমাকে নিতে হবে। এসইএস ড্রাইভারে এসইএস এর মধ্যে এটা বেসিক্যালি এসইএস এর এই কনফিগারেশনটা ইনফ্যাক্ট আমাদের দরকার নেই, বা উপরের এটারও স্পার্ক পোস্ট ড্রাইভার যেটা এটারও দরকার নেই। আমাদের নিতে হবে জাস্ট মেইল গানটা। ইওর মেইল গান ডোমেইন, ইওর মেইল গান কি, এটাকেও এখান থেকে দেয়া যেতে পারে। জেনারেটিং মেইলেবল, PHP artisan make mail order shipped, writing mailable যেটাকে আছে configure the sender, আমাকে sender configure করতে বলা হচ্ছে। ফাংশন হচ্ছে build, রিটার্ন করা হচ্ছে view, এই ইমেল থেকে ফর্ম, এই ভিউ থেকে ভিউ সেন্ড করা হবে। আবার দেখি যে গ্লোবাল অ্যাড্রেস, ফর্ম অ্যাড্রেস, নেম দেয়া যায়। কনফিগার দ্য ভিউ, আমি ভিউ কনফিগার করতে পারি। প্লেন টেক্সট ইমেল আমি চাইলে পাঠাতে পারি, ভিউ ডাটা পাঠাতে পারি, কত কিছু করা যায় ইমেলে, রাইট? অ্যাটাচমেন্ট দেয়া যেতে পারে ইমেলের সাথে, র ডাটা অ্যাটাচমেন্ট দেয়া যেতে পারে, সেন্ড মেল ফাংশন ইউজ করা যেতে পারে, সো কিউইং মেল করা যেতে পারে, রাইট? নাম্বার অফ অপশনস এখানে কিন্তু রয়েছে এই লাইব্রেরিতে, আমরা যেটা করতে পারি। সো আমরা যদি একটা প্রপার এক্সাম্পল পাই, মনে করেন যে আমি অথেন্টিকেশন লারাভেল ফ্রেমওয়ার্ক ওয়েব এডিশন, দেখেন আমাদের ইমেলের একটা এক্সাম্পল ছিল, আমি বন্ধ করে রেখেছিলাম, যে ইমেল ভেরিফিকেশন লারাভেল মাস্টার, এটা একটা প্রজেক্টই। হ্যাঁ, একটা প্রজেক্ট আকারে ছোট্ট একটা প্রজেক্ট করা আছে, সেই প্রজেক্টটাকে আমি নিচ্ছি, ডেস্কটপে দিলাম। এটা কিন্তু ভেন্ডর ছাড়া দেয়, খেয়াল করেছেন, যাতে সাইজটা খুব ছোট হয়। 65 কিলোবাইট অনলি, হিউজ জায়গা নেয় ভেন্ডর। এই প্রজেক্টের মধ্যে আমার মোটামুটি সবই আছে। হ্যাঁ, সবই আছে। এপিপির মধ্যে, এইচটিটিপির মধ্যে, একটু খেয়াল করেন কন্ট্রোলারে মধ্যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার, সেশন কন্ট্রোলার নামে দুইটা কন্ট্রোলার আছে। আর রেজিস্ট্রেশন কন্ট্রোলারটা যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে তাদের ইউজটা কিভাবে আছে একটু দেখেন। মিডলওয়্যার গেস্ট বলা হচ্ছে, অথ রেজিস্ট্রেশন, ও এখানে অথ ইনস্টল করা আছে। তারপরে পোস্ট রেজিস্টার বলা আছে, এই যে অ্যাপ মেইলার বলা আছে, খেয়াল করেছেন? অ্যাপ মেইলারের একটা মেইলার অবজেক্ট তৈরি করা আছে। এই এক্সাম্পলটা আমরা এখন ইউজ করতে পারি। এখানে 2-3টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে
যে ভ্যালিডেশন করা আছে নেম ইমেল আর পাসওয়ার্ডে, দেখেছেন যে রিকোয়েস্ট ধরে আমি যখন বলছি নেম ইমেল আর পাসওয়ার্ড তখন রিকোয়ার্ড করা আছে। আবার যখন ক্রিয়েট বলা হচ্ছে ইউজার টেবিলে ক্রিয়েট রিকোয়েস্ট অল, যত রিকোয়েস্ট এসেছে সব ডাটা সেভ হয়ে যাচ্ছে, এটা 5.2। তারপরে মেইলারের সেন্ড ইমেল কনফার্মেশন, ওর কাছে এই যে ইমেলটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, একটা ফ্ল্যাশ মেসেজ দেওয়া হচ্ছে যে প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, আর রিটার্ন বলা হচ্ছে রিডিরেক্ট ব্যাক করা হচ্ছে। এখন কনফার্ম ইমেলটাও এখান থেকে করা হয়েছে ওভার টোকেন সেন্ড ইমেল। আচ্ছা, আমরা এই প্রজেক্টটাকে একটু, আমাদের এখানে ইমেল লাইব্রেরিটা করাই আছে, বুঝতে পেরেছেন, ইমেল লাইব্রেরিটা করাই আছে এবং সে অনুযায়ী আমাদের ইমেলটা কনফিগার করতে হবে। সেশন কন্ট্রোলারের মধ্যে কি করা আছে আমরা একটু দেখি, এখানেও মিডলওয়্যার দেয়া আছে, এখানেও লগ ইন বলা আছে, দেন পোস্ট লগ ইন এর পর ভেরিফিকেশন সাইন ইন ইনস্টেড রোল ব্যাক কুড নট সাইন ইউ ইন লগ আউট, সাইন ইন বলা হচ্ছে, গেস্টের এটা বলা হচ্ছে। এখানে প্রজেক্টটাকে আমরা নিয়ে নিই ইমেল ভেরিফিকেশন ইন লারাভেল মাস্টার। আমরা ডি ড্রাইভে যাই, লারাভেল জ্যাম্প, htdocs, ttci batch 1 e-commerce, email verification in Laravel master। সো ইমেল ভেরিফিকেশন করছি আমরা Laravel master, এটা Laravel ইমেল এক্সাম্পল বলে একটা প্রজেক্ট আমি বানাতে চাচ্ছি এবং এই প্রজেক্টটা আমরা যদি লোকাল হোস্টের থ্রুতে যাই, আচ্ছা ইব্রাহিম খলিল নামে একটা ছেলে ছিল, ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছেন? করছিলাম স্যার, বলছিলাম মঙ্গলবার আসবে স্যার। কই আজকে তো মঙ্গলবার, ওদের পাবলিক যে রিকোয়ার, এখানে বুটস্ট্র্যাপ, ভেন্ডর, অটোলোড, এখানে বেশ কিছু বিষয়। এটা মনে হয় 5.2 এর না, হ্যাঁ কম্পোজার হচ্ছে 5.3 এর জন্য। কম্পোজার না, এটা অটোলোড কে পাচ্ছে না। ভেন্ডরের মধ্যে অটোলোড ডট পিএসপি, এটা বুটস্ট্র্যাপ ভেন্ডরের মধ্যে অটোলোড ডট পিএসপি, এটাকে পাচ্ছে না। আচ্ছা নো ইস্যুস, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে lictjamp htdocs laravel email example, এখানে ভেন্ডরটা পুশ করে দেই।
আচ্ছা, ভেন্ডরকে আমি দিলাম, এখন প্রজেক্ট কমপ্লিট। Looks like something went wrong. Invalid working না। আমাদের যেটা করতে হবে ওখান থেকে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো বেসিক্যালি দেখতে হবে। আরেকটা জিনিস আছে যে আমরা যদি এখান থেকে যাই, মনে করেন যে আমাদের একটা লাইব্রেরিজ রয়েছে, কনফিগের মধ্যে দেয়া খেয়াল করেন আমাদের এখানে একটা মেইল লাইব্রেরি রয়েছে। এই মেইল লাইব্রেরিতেও আমরা পোর্ট আছে, মেইলিং পোর্ট আছে, ফর্ম অ্যাড্রেস, হ্যাঁ এই যে পোর্টটা দেওয়া আছে, পোর্ট হচ্ছে 587, এটা মেইল পোর্ট। এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন, যে আমরা ফর্ম অ্যাড্রেস এখান থেকে নিচ্ছি, অ্যাড্রেস যেখান থেকে যাবে এখান থেকে আমরা ইমেলটা করব। তারপরে এনক্রিপশন, মেইল এনক্রিপশনটা এখানে থাকে, সার্ভার ইউজার নেম এসএমটিপি তে ইউজার নেমটা এখানে দিতে হয়, পাসওয়ার্ড এসএমটিপি ইউজার এখানে পাসওয়ার্ড দিতে হয়, সেন্ড মেল ইউজার এসবিন সেন্ড মেল বিএস ধরে আমাদের এখানে আগাতে হয়। এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেইলিং যে লাইব্রেরিটা আছে, মেইল লাইব্রেরির মাধ্যমেও আমরা কিন্তু ইমেল সেন্ড করতে পারি। তো এখানে এই যে পার্টিকুলার এক্সাম্পলটা আমরা দেখছিলাম, এই এক্সাম্পলটাতে একটু খেয়াল করেন যে এখান থেকে যখন আমরা আগের ফাংশনটাতে যাই ইমেল পাঠানোর জন্য এখানে যেটা করা হয়েছে যে এপিপি মেইলার নামে একটা অ্যাপ্লিকেশন লোড করা হয়েছে। আর এই অ্যাপ্লিকেশনটা লোড করার আগে উপরের দিকে একটু জিনিস খেয়াল করেন যে এপিপি মেইলার অ্যাপ মেইলার নামে একটা ক্লাসের ইউজ এখানে রয়েছে। বুঝতে পেরেছেন? তো আমি বেসিক্যালি মনে করেন যে আমরা যদি আমাদের প্রজেক্টে এটাকে ইন্ট্রোডিউস করতে চাই যে চেক আউটে যখন আমাদের অর্ডারটা হলো, এই যে ক্যাশ অন ডেলিভারিতে আমি স্টার্ট ইমেল বলে রেখেছি, এখান থেকে আমি একটা ইমেল পাঠাবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে মনে করেন যে আমি একটা মেইলার ক্লাস এই যে মেইলার ইলুমিনেট, ঠিক আছে, দেখেন ইলুমিনেটেরও মেইলার আছে, রাইট, এরও একটা ক্লাস আছে। আবার আমি যদি বলি দিস এপিপি মেইলারেরও কিন্তু মেইল আছে, মানে অ্যাপ্লিকেশন মেইলারের ভেতরেও অ্যাপ্লিকেশন মেইলার রয়েছে। তো আমি অ্যাপ্লিকেশন মেইলারটা ধরে যদি আগাই, ফর এক্সাম্পল এখন অ্যাপ্লিকেশন মেইলার এই ক্লাস থেকে কি বলা হচ্ছে যে আমরা যখনই মেইলারের একটা অবজেক্ট তৈরি করব, ওই অবজেক্ট ধরে আমি সেন্ড ইমেল কনফার্মেশন টু, ঠিক আছে, সেন্ড ইমেল কনফার্মেশন টু এটাকে ইউজ করতে পারবো আমরা। জাস্ট এটা কোথায়, হ্যাঁ মেইলারের ফাংশন। সো আমি যখন মনে করেন যে অর্ডারটা প্লেস করতে যাচ্ছি, আমার রিকোয়েস্টের সাথে সাথে আমি অ্যাপ্লিকেশনেরও একটা অবজেক্ট বানালাম, ঠিক আছে, তো এরর রিটার্ন করছে, কমা দিতে হবে, একটা মেইলার অবজেক্ট বানালাম। আর এই মেইলার অবজেক্ট দিয়ে আমরা যখন যাচ্ছি, সো আমরা যদি এখন এভাবে কাজ করি যে মেইলার সেন্ড ইমেল কনফার্মেশন টু, সেই ক্ষেত্রে আমরা ইমেলের ইউজটা নিয়ে কাজ করতে পারি। এখন আসি মেইলারের ভেতরে এই ফাংশনটা কোথায় আছে সেটা আমাদের বের করা।
সো মেইলার যে অবজেক্টটা বা মেইলার যে ক্লাসটা, এই ক্লাসটার কাছে যদি আমরা যেতে পারি, মনে করেন এটা ইলুমিনেট অ্যাপ মেইলার, ভেন্ডর ফ্রেমওয়ার্ক দেখেন তো একটু সবাই খোঁজ করেন। ভেন্ডর, ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, সোর্স, ইলুমিনেট, এখানে মেইলার আছে, মেইল আছে। ইলুমিনেটের মধ্যে, মেইলের মধ্যে এই যে মেইলার আছে, অ্যাপ মেইলার আছে, এই যে মেইলেবল, মেইলার, রাইট? সবই এখানে দেওয়া আছে। এই যে মেইলার যে ক্লাস, মেইলার ক্লাসের মধ্যে যে ফাংশন প্রপার্টি গুলো, কনস্ট্রাক্টরটা, অ্যালাউ ফর্ম, অ্যালাউ টু বিসিসি, খেয়াল করেছেন? র, সেন্ড, প্লেন, সেন্ড, এই যে ফাংশন গুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারি। এই যে অ্যাড কন্টেন্ট, আমরা কি চাই একটা ইমেলের মধ্যে, পার্স ভিউ, আমরা কি চাই সেটা কিন্তু এখান থেকে, ক্রিয়েট মেসেজ, এই ফাংশনটা, গেট ভিউ ফ্যাক্টরি, এগুলো সবই কিন্তু বিল্ট ইন ফাংশন। বুঝতে পেরেছেন? সো এইটা বেসিক্যালি দিস ওয়ান। আমরা যদি বলি যে এখানে আমরা অ্যাপ মেইলারের চাইতে আমরা ইউজ করতে পারি কোনটা, মেইলার, তাহলে সে কিন্তু ওই মেইলার ক্লাসটাকে লোড করছে, ইলুমিনেটের মেইলার। সো ইলুমিনেট মেইলারের ডেফিনেটলি এখানে যে ফাংশন গুলো রয়েছে, এখানে ডেফিনেটলি আমাদের কি আছে একটু খেয়াল করি। সেন্ড নামে একটা ফাংশন রয়েছে, send a new message when only a raw text part, আমাদের যদি র টেক্সট পার্ট থাকে তাহলে এখানে কিভাবে মেল যাবে, যে র ডাটা, প্লেন ডাটা, এই যে সেন্ড যে ফাংশনটা আছে, সেন্ডের মধ্যে আমি ভিউ দিয়ে দিতে পারি, তার ভেতরে অ্যারে দিয়ে দিতে পারি। আমি যদি লাইক এই জাস্ট সেন্ড ফাংশনটা কল করি, আমি ভিউ দিতে পারি এবং অ্যারে দিতে পারি, এবং সেই অনুযায়ী অ্যারেটাকে সে সেন্ড করে দেবে, ডাটাগুলোকে সেন্ড করে দেবে। আরো কিছু ইস্যুস রয়েছে আমাকে যেটা, হ্যাঁ আরো কিছু ইস্যুস রয়েছে আমাকে যেটা করতে হবে, যে টুতে আমাকে ইউজার ইনফরমেশন দিয়ে দিতে হবে, টুটা কে পাবে, ঠিক আছে? ফর্মটা কি হবে, মানে আমার ফর্ম অ্যাড্রেসটা কি হবে, রাইট? আমি একটু চেক করি, একটু খেয়াল করেন। ফ্রম, এই যে ফ্রম অ্যাড্রেস, এই যে ক্রিয়েট মেসেজ, নিউ মেসেজ যখন হচ্ছে, যে ফ্রম অ্যাড্রেসটা কিভাবে যাবে, ফ্রম অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, দেন মেসেজটা লোড হবে, টু অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, আমাকে সাবজেক্টটা দিতে হবে। সো এখানে সাবজেক্ট দেওয়ারও অপশন আছে। আচ্ছা, এখানে সাবজেক্ট এখানে কিন্তু এভাবে বলা নেই এই মেইলারের মধ্যে। যে টু কন্টেনার কোয়েরি, হ্যাঁ এটার নাম পুরোটা আবার এটা করে ফেলেছে, অ্যালাইজ করেছে, নাথিং এলস, ছোট করে নিয়েছে। সো আমি মেইল আর কন্টেন্ট কল করতে পারি, হ্যাঁ এখানে ইউজ করেছে কি ইলিমিনেট কন্টেন্ট মেইলার, সো পরে এটাকে মেইল কন্টেন্ট করে নিয়েছে। সো এটা বড় ইস্যু না, তার মানে আমাদের যে মেইলার মডেলটা রয়েছে বা মেইলারটা রয়েছে সেটা আমি খুব সহজে ইউজ করতে পারি ফর মেইলিং। সো মেইল করার জন্য বেশ কিছু ফাংশন এখানে রয়েছে। এই ফাংশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাকে এখান থেকে কি পাঠাতে হবে, দেখেন আমার ওখানে ফর্ম অ্যাড্রেস আগে থেকেই সেট করা আছে, দেন টু অ্যাড্রেসটাতে আমি ডাটা পাঠাবো, আমাকে টুতে ডাটা পাঠাতে হবে,
আমি যদি বিসিসি করতে চাই আমার বিসিসি ডাটা আমাকে পাঠাতে হবে। আমি যদি র প্ল্যান টেক্সট পাঠাতে চাই আমি কি করব, র তে টেক্সট পাঠাবো, র ফাংশনটা কল করব, টেক্সটটা পাঠাবো, সে ইমেল করে দেবে। বাট আমি যদি ইমেল আকারে বলতে চাই, এই যে আমি যদি কোনো একটা ভিউ পাঠাই তার কাছে এবং এই ভিউ এর মধ্যে যদি আমি কোনো ডাটা সেন্ড করতে চাই, সেই ডাটাটা যদি আমি অ্যারের মধ্যে পাস করি, যেন নাম পাঠাবো, ইমেল পাঠাবো, একটা পেজ, হ্যাঁ ভিউ আছে, সেই ভিউ পাঠাই। এই যে প্লেন, সেই প্লেন ফাংশনের মধ্যে আমি কল করলে এই যে সেন্ড ফাংশন, এটা রিটার্ন সেন্ড টেক্সট ভিউ করে এটা ডাটা কল ব্যাক করে পাঠিয়ে দেবে। প্লেন ফাংশনটা আমি কল করতে পারি। আমি কল করতে পারি সেন্ড ফাংশনটা, স্টিল এটা একটা অ্যারে পাঠাবো এবং ভিউ পাঠাবো। তার মানে আমাকে হ্যাঁ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সেন্ড ফাংশনটা ইউজ করতে পারি। সেন্ড ফাংশনটা ইউজ করলে যেটা হয় যে আপনার লাইভে যখন আপনি যখন ইমেল পাঠাবেন, যে লোকাল ইমেলটা যেটা আপনি পাঠাবেন, সেই লোকাল ইমেলটা কনফিগার করে দেন সেন্ড ফাংশনের মাধ্যমে এটাকে আপনি পাঠিয়ে দিতে পারেন। তার মানে আমি এখান থেকে যেটা ইন্ট্রোডিউস করব এরকম যে আমি মেইলারটাকে, ইলুমিনেট মেইলারটাকে লোড করছি। এই মেইলারের একটা অবজেক্ট আমি তৈরি করছি, ঠিক আছে, মেইলার নামে। এরপরে আমার যে কাজ, আমি ইমেল করার জন্য ধরে আমি কি কি করতে পারি, আমি মেইলার ক্লাসটাতে from address to address to নামে ফাংশন নাই, এখানে কোনো ফাংশন নাই। নিচে অ্যাড কন্টেন্ট নামেও ফাংশন রয়েছে, লেটার কিউইং করা যায়, সেন্ড ফাংশন আছে, এটা তো আমরা ইউজই করব। এই যে টু ফাংশনটা আছে, দেখাচ্ছে না কেন, টু সাবজেক্ট নামে কোনো ফাংশন নাই, কোঅর্ডিনেটরে আছে, ছিল এখানে পুরনো ভার্সন গুলোতে ছিল। বিসিসি আছে, টু আছে, বিসিসি আছে, সিসি নাই, খেয়াল করেছেন এখানে সিসি নাই, শুধু বিসিসি আছে, সিসি নাই। সো এখানে টু তে always form, compact address name, always from আচ্ছা। সো এখান থেকে আমরা যেটা করব, কনফিগারেশন থেকে একটু খেয়াল করেন যে আমরা যখন ইমেলটা করব, ইমেলটা করার জন্য ইমেলের বডিটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। ইমেলের বডিটা তৈরি করতে হবে। ইমেলের বডির ভেতরে আবার এখানে যখন আপনি সেন্ড ফাংশনটা কল করছেন, একটু খেয়াল করেন যে আমি যখন সেন্ড ফাংশনে আছি, এই যে অ্যারে ডাটা বলা হচ্ছে, সেন্ড দিস, আমাকে মেইলেবল কন্টেন্টের কথা বলা হচ্ছে, ভিউ ইনস্টেন্স অফ
মেইল এবং কন্টেন্ট, প্লেন টেক্সট পার্স করা হচ্ছে ভিউটা, ক্রিয়েট মেসেজ ডাটা মেসেজে নেওয়া হচ্ছে, অ্যাড কন্টেন্ট সেটা কন্টেন্টে অ্যাড করা হচ্ছে, পার্টস করা ইজ সেট মানে দিস টু অ্যাড্রেসটা একটু খেয়াল করেন, দিস টু দিয়ে অ্যাড্রেস নেম নেওয়া হচ্ছে, কোনটা বলেন? পার্স? পার্টস মানে কোথায় পার্স? পার্টস ভিউ দেখলাম নিচে কি বলে দিস অবজেক্টস ইন পার্টস ভিউ এখান থেকে যে টেক্সটের ভেতরে যদি কোনো অ্যাবনর্মাল ক্যারেক্টার্স থাকে সেগুলোকে পার্স করে ফেলা হচ্ছে। মানে সো হ্যাঁ, মুছে দেয়। সো বেসিক্যালি আমাদের এখানে এই ডাটার মধ্যে থেকে একটু খেয়াল করেন যে আমাদের এই যে ডাটা রয়েছে এই ডাটার মধ্যে থেকে কোনো কিছু বের করছে কিনা, এই ডাটার মধ্যে আমাদের কি পাস করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে আমি ভিউ পাস করে দিচ্ছি ঠিক আছে, এবং ডাটা অ্যারের মধ্যে আমি কি পাস করব, রাইট? যে ডাটা অ্যারের আমি তো টু অ্যাড্রেসের মধ্যে টু পাঠিয়ে দিব, সেন্ড ফাংশনের মধ্যে আমি আমার ভিউটা দিয়ে দিব, রাইট? সেখান থেকে সে কি করছে, আমার ভিউটা নিচ্ছে, ভিউটা নিয়ে এই যে লিস্ট করছে, দেন ক্রিয়েট মেসেজ করছে, ডাটা অ্যারের মধ্যে মেসেজ বানাচ্ছে, কল ব্যাক দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে, টু দিচ্ছে, গেট নেম দিচ্ছে, অনেক কিছু। তার মানে আমি এখান থেকে দুইটা ফাংশন ইউজ করতে পারি, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে আমার সেন্ড মেল ভিউ, আর একটা হচ্ছে আমার এটা যদি আমি মেইল ভিউ পাঠিয়ে দেই, সো সেন্ড ফাংশন কল করি, সে সেন্ড করবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে মেইল নামে যে পেজটা আছে এখান থেকে আমাকে বলে দিতে হবে আমাদের অ্যাড্রেসটা কি হবে, নেমটা কি হবে, লাইক আমি বলি তালহা ট্রেনিং, রাইট? আর অ্যাড্রেসটা আমার কি হবে, যেখান থেকে আমার ইমেলটা যাবে shafiul.alom@talhatraining.com। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ফর্ম অ্যাড্রেস, এটা আমার নেম। ইমেল যখন পাঠাবে, ইমেলটা যখন ইন্ট্রোডিউস হবে টু অ্যাড্রেস, কার কাছে যাবে, এটা কাস্টমারের কাছে যাবে, কাস্টমারের ইমেল অ্যাড্রেস, আর মেইলের বডিটা এখান থেকে আমাকে পাস করতে হবে। ক্লিয়ার? আমি যে ইমেলটা তার কাছে পাঠাতে চাচ্ছি ইমেলের বডিটা এখান থেকে আমাকে যে লেখাটা জি সেন্ড ফাংশনের মধ্যে মেইলের বডিটা আমাকে পাস করে দিতে হবে। সো আমরা অ্যাটেম্প করছি আর কি। হ্যাঁ, টু এর মধ্যে তো আমাকে ডেফিনেটলি আমাকে একটা কাস্টমারের ইমেল অ্যাড্রেস, এটা তো আছে, আমাদের কাস্টমার ইমেল অ্যাড্রেস আছে না আমার কাছে? যেহেতু আমাদের কাস্টমার আইডি আছে, আমি কাস্টমারের নাম কি তুলে আনতে পারবো না, বা কাস্টমারের ইমেল অ্যাড্রেস আমি পাবো না? ডেফিনেটলি পাবো। খেয়াল করেন যে এখানে আমরা যখন আমাদের সাইট নিয়ে কাজ করছি, আমাদের সাইটে কি করছিলাম, আমরা ইমেল নিয়ে কথা বলছিলাম, তাই না? সো ইমেলের কথা বলাতে আমাদের এখানে যেটা করতে হবে, যে ইমেল লাইব্রেরিতে সবকিছু করা আছে। আমরা যখন ইমেল সেন্ড করতে চাইবো, লাইভে গেলে কিছুটা কনফিগারেশনের প্রয়োজন পড়ে, ইমেলের কনফিগারেশনের প্রয়োজন পড়বে কিছুটা, ওই যে জায়গাগুলো প্রয়োজন পড়বে ওই জায়গাটা আমি দেখাচ্ছি। শুধু যেটা করতে হবে যে এখান থেকে আমাদের কাস্টমার ইনফরমেশন এবং সেন্ড ফাংশনের মধ্যে আমাদের যে ভিউটা, সেই ভিউটা তৈরি করে দিতে হবে। ভিউটা যখন আমি তৈরি করব, মেল ভিউটা যখন আমি তৈরি করব, তখন মেল ভিউটা কিন্তু আমাদের ওই ডাটা দিয়ে বানিয়ে নিতে হবে। যে আমি যে ইমেলটা বানাচ্ছি বা আমি যে ইমেলটা তাকে করব, ইমেলের মধ্যে বলা থাকবে না যে আপনার কাছে একটা অর্ডার চলে গেছে এবং অর্ডারটা আপনি এই অর্ডারগুলো আপনি করেছেন। আমি সেটা বোঝাতে পেরেছি? আর এই অর্ডারগুলো
মানে এই বিলিং অ্যাড্রেস, এই শিপিং অ্যাড্রেস আর এই পেমেন্ট ইনফরমেশন দিয়ে আপনার কাছে একটা ইমেল সেন্ড হবে। ওকে, সো আমি একটা স্ট্রাকচার বানানোর কথা বলছি। এটা স্পেশালি মাজেদ আগামীকাল করবে। মাজেদ যেটা করবে সেটা হচ্ছে এরকম। ইমেলের বডিটা হবে বেস, এটা একসাথে দুইটা কাজ হবে। এরকম একটা বক্স যেখানে আমার ইমেল যাবে বা ইমেলটা আমাদের পাঠাতে হবে। এই জায়গায় থাকবে হচ্ছে বিলিং টু শিপিং টু, এখানে আমার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ঠিক আছে, অর্ডার ইনফো লাইক টোটাল, ডেট, ঠিক আছে, দেন অর্ডার ডিটেলস। অর্ডার ডিটেলস এ এখানে একটা টেবুলার পদ্ধতিতে আসবে। কার্ড যেভাবে দেখায় না, কার্ড আমরা দেখি না, কার্ড এই কার্ডের মতো, হ্যাঁ কার্ড। আর এখানে অ্যাড্রেস, এটা কোম্পানি অ্যাড্রেস, ঠিক আছে, সবার শেষে থাকবে কি কোম্পানি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এখান থেকে কনফিগারেশন হলো, এখান থেকে হলো আমাদের এই ভিউটা। তাহলে মেল ভিউটা হবে বেসিক্যালি, মেল ভিউটা হবে মূলত আমাদের ইনভয়েসটা। সো আমি যদি এটা ঠিক হয় তাহলে টু অ্যাড্রেস, এটা বেসিক্যালি কাস্টমার ইমেল অ্যাড্রেস। সো আমরা কাস্টমার আইডি আছে, কাস্টমার আইডি থেকে তুলে নিয়ে কাস্টমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ইনভয়েসটা ভিউ আকারে বানিয়ে ওই মেল ভিউটা আমি এখানে পাঠিয়ে দিলেই ইমেল সেন্ড হয়ে যাবে। ওকে, এখানে কোনো লিমিটেশনস বা অন্য কোনো গ্যাঞ্জাম কিন্তু নেই ইমেল পাঠানোর জন্য। আমি বেসিক্যালি এখন যেটা দেখাতে চাচ্ছি যে কিভাবে একটা সাইট হোস্ট করতে হয়, যেটা জরুরি। সো এটা আমি চটপট এই সাইটটা তুলে ফেলার চেষ্টা করছি। একটা কাজ এখন যে করবে সে হচ্ছে আমাদের আমাদের উজ্জ্বল মোল্লা, যেটা করবে আর কি। আচ্ছা, ইংল্যান্ডের সাথে ভালোই তো খেলতেছে বিসিসি। আচ্ছা, উজ্জ্বল মোল্লা একটু আসেন, উজ্জ্বল মোল্লায় আসেন, আপনার হোস্টিং সার্ভারে একটু লগ ইন করে দেন আমাদের। কেন সি প্যানেলে ঢুকতে পারতেছে না? TalaTraining@gmail.com। পাঠিয়েছে। আপনি ঢুকতে পারছেন না কেন? আমার কাছে আসেন, MOLLAIT না .com।
cPanel এই যে হচ্ছে তার ফ্রেশ ডোমেন আর এটা হবে তার হোস্টিং cPanel দিলাম আসছে না এরকম আসছে তো এরকম এসে চলে যায় আচ্ছা দেখাচ্ছি বেসিক্যালি কোনো একটা সাইট লঞ্চ করার জন্য দুইটা জিনিসের দরকার পড়ে একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে কি হোস্টিং ডোমেইন হচ্ছে নামটা advanced add exceptions confirm security exception এগুলো অ্যাড করে নিতে হয় হ্যাঁ এবার লোড হয়ে যাবে আপনি মানে বুঝতে পারছিলেন না যে কি করবেন হ্যাঁ অ্যাডভান্সে যে cPanel চলে আসে কোনো একটা ডোমেইনের নামের পরে স্ল্যাশ দিয়ে cPanel লিখলে সিকিউরিটি অনেক কিছু অ্যাটাচ করার পর এই প্যানেলটা আসবে যখন আপনি এখানে ঢুকবেন তখন এটাকে বলা হবে কি cPanel যেখানে আপনি আপনার ডাটা রাখবেন কোড রাখবেন ডোমেন এর জন্য আলাদা প্যানেল আছে এটাকে ডোমেন সিপি বলা হয় আপনাদেরকে ওই ইনফরমেশনও দেয়া আছে যে আপনি যদি ডোমেনে কখনো হোস্টিং এর নেম সার্ভার চেঞ্জ করতে চান ডোমেনের ইনফরমেশন আপনি চেঞ্জ করতে চান ডোমেনের প্রোটেকশন আপনি এনাবল করতে চান সো অনেক কিছু ওই ডোমেন প্যানেলে ঢুকে করতে হয় রাইট সো ডোমেন প্যানেল না থাকলে কিন্তু ডোমেনের ওনারশিপ হয় না রিপিট করছি ডোমেন প্যানেল না থাকলে ডোমেনের ওনারশিপ থাকে না আপনি বলছেন যে আমাকে একটা ডোমেন কিনে দেন আমি যদি আমার নামে কিনি আপনাকে ডোমেন দিয়ে দেই আপনাকে জাস্ট cPanel দিলাম কোড টোড তুলে সাইট রান করছেন আফটার 5 ইয়ার্স যখন এটা অনেক বড় কিছু হয়ে গেছে কিন্তু তখন কিন্তু আপনার ডোমেনের ইনফরমেশন আপনার নামে নেই বা আপনার কন্ট্রোলেও নেই যেটা বুঝতে পেরেছেন যদিও এর দাম 750 800 বা 1000 টাকা মাসে বছর বছর আপনাকে তাই দিতে হচ্ছে তাই বলে কেউ যদি বলে যে আমাকে আমি তোমাকে 1 লাখ টাকা দিব prothomalo.com আমাকে দাও দেবে প্রথম আলো bdjobs.com দাও দেবে 1 কোটি টাকা চাইলে দেবে মানে 1 কোটি যদি কেউ অফার করে তাও কি দেবে ডেফিনেটলি নট তার ভ্যালু তার চেয়েও বেশি ক্রিয়েট হয়ে গেছে সাইট তার কাছে নগণ্য এখন সাইট যে কেউ বানাতে পারে বাট ডোমেন মূল জিনিস রাইট সো ডোমেনের কন্ট্রোলটা থাকাটা অত্যন্ত জরুরি আপনি যখন কোনো ডোমেন নেবেন ডোমেনের প্যানেলটা আপনার কাছে আছে কিনা এটা আগে এনশিওর করবেন এটা cPanel ডোমেন cPanel হোস্টিং প্যানেল বলা হয় এটা কোড রাখার জায়গা ডোমেন প্যানেল আলাদা হ্যাঁ রাইট ডোমেনে পাবেন শুধু পেলে হবে না আপনি লগইন করে ঢুকে সব দেখতে হবে যে সকল ইনফরমেশন আপনার আছে কিনা আপনি পাসওয়ার্ড ইউজার আইডি চেঞ্জ করে নিতে পারছেন কিনা ডোমেন প্যানেলটা আপনাদের দেখানো যাবে কিনা লেটস চেক যে আমার কাছে ডোমেনের ওইটা সম্পর্কে না সো ওইটা সম্পর্কেও একটু পরিচয় করাচ্ছি সলভ হয়েছে রিপন কি প্রবলেম ইভেন্ট অ্যাট্রিবিউটই চেঞ্জ করতে হবে উজ্জ্বল মোল্লা ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ঠিক আছে হ্যালো হ্যালো বলছিলাম হ্যাঁ বলছি কোন কোর্সটা হ্যাঁ হ্যাঁ বলেন
ফ্রেন্ডরা বলেছে যে ওদের কল চলে আসে, রাইট? আপনি 3:30টায় চলে আসবেন। আপনি কালকে পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ফোন দেওয়া হয়েছে, আজকে যারা রেজিস্ট্রেশন করছে আমরা ফোন দিই নেই। আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে? আচ্ছা, আপনি চলে আসেন। আপনি আজকে 3:30টায় চলে আসেন, ল্যাপটপ নিয়ে 3:30টায় চলে আসেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে ডোমেনের বেসড ইনফরমেশন, এই যে ডোমেন ইনফরমেশন, আর একটা হচ্ছে হোস্টিং ইনফরমেশন। ডোমেনের পরে সি প্যানেল লিখে যেমন ডোমেন প্যানেল হোস্টিং প্যানেলে যেতে হয়, আর হোস্টিং প্যানেলের জন্য ডোমেন প্যানেলের জন্য আমাদের আছে hostbuddy.myorderbox.com/customer। সো এখানে গেলে একটা লগ ইন বক্স পাবেন। উজ্জ্বল মোল্লা যেরকম ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিয়েছি, যে উজ্জ্বল মোল্লার এই পাসওয়ার্ডটা ডেফিনেটলি আপনি চেঞ্জ করে নেবেন এখনই, হ্যাঁ? সো সাইটটা তোলার পরপরই আমি লগ ইন করছি তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ডোমেন এটা পাসওয়ার্ড আমি দিলাম। আমরা বেসিক্যালি দুই ধরনের ডোমেন সেল করতে পারি, এন্ড ইউজার ডোমেন, আবার আমি চাইলে ইয়েও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে রিসেলারও আমি দিতে পারি, যে লাইক আপনি আমাদের কাছ থেকে রিসেলার কিনলেন তারপরে আপনি সেল করছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি লগ ইন করছি। এটাকে ডোমেন প্যানেল বলে। এই ইনফরমেশন গুলো ম্যাক্সিমাম হোস্টিং সার্ভার প্রোভাইড করে না। এটা প্রোভাইড না করলে ডোমেনটা যে আপনার কন্ট্রোলে আছে বা আপনি ওনার, সেটা আপনি কিন্তু এনশিওর করতে পারেন না। যদিও তারা হয়তো ডোমেন কেনার সময় আপনার নামে দিয়ে সবকিছুই তারা করে দেয়, বাট ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে না থাকাতে আপনার টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকে না, বুঝতে পেরেছেন? সো কনফার্ম হয়ে নিতে হবে যে এই কন্ট্রোলটা আমার কাছে আছে। সো এটা বেসিক্যালি একটা প্যানেল, আর এটা হচ্ছে একটা প্যানেল। এটা হচ্ছে হোস্টিং প্যানেল, যেটা কোড রাখার জায়গা। ডোমেন প্যানেলের সাথে ডোমেন সার্ভার আলাদা, হোস্টিং এর সার্ভার আলাদা। ডোমেনের সাথে হোস্টিং কে পয়েন্ট করা থাকে, লিংক আপ করা থাকে। সো ডোমেন যদি ক্রিয়েট না হয় হোস্টিং কখনোই ক্রিয়েট করা যাবে না। ফার্স্ট রুলস, যদি ডোমেন ক্রিয়েট না হয় হোস্টিং কখনোই ক্রিয়েট হবে না। ফার্স্টে ডোমেন, দেন হোস্টিং। হ্যাঁ, আপনি আইপি থাকলে আপনি সেটা পারবেন, আইপি অ্যাড্রেস যদি রিয়েল আইপি আপনার কাছে থাকে। না, ওটা হোস্টিং এটা অ্যালাউই করবে না আপনাকে, ডোমেন নেমই ওখানে দিতে হবে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস যদি আমরা দেখাই, মাই অর্ডার লিস্ট অ্যান্ড সার্চ অর্ডার। এখানে এটা কিন্তু কার প্যানেল? উজ্জ্বল মোল্লার প্যানেল। উজ্জ্বল মোল্লা সবকিছু এখান থেকে দেখতে করতে পারবে। সো আমি লিস্ট অফ অর্ডারে যাই, ওখানে আমরা দেখতে পাবো যে দুইটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি, মানে একটা mollaIT.com, দেখেন ক্রিয়েট হয়েছে কি অক্টোবর 3-তে, রাইট? সো এখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ডোমেইনটা কোথায় পয়েন্ট করা রয়েছে বা কিভাবে পয়েন্ট করা রয়েছে। আমি যদি ডোমেইনের উপরে প্রেস করি, আমি ডোমেইনের উপরে প্রেস করলে একটু খেয়াল করেন কয়েকটা অপশন এখানে চলে আসে। কন্ট্যাক্ট ডিটেল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, প্রাইভেসি প্রোটেকশন দিতে পারেন, নেম সার্ভার এখান থেকে করা যায়। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে ওনারশিপ, কে এই ডোমেনের মালিক, এটা সেটা সবকিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়, বুঝতে পেরেছেন? নেম সার্ভার মোস্ট ইম্পর্টেন্ট। নেম সার্ভারটা হচ্ছে যে আপনার এই ডোমেনটা কোন সার্ভারের সাথে কানেক্টেড। আপনার এই ডোমেনটা কানেক্টেড hostbuddy.net সার্ভারের সাথে। আমাদের দুইটা সার্ভার আছে, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 দিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছে, পয়েন্ট করা হয়েছে, বুঝতে পেরেছেন? তো যদি এই কানেক্ট এটা যদি না থাকে, ফর এক্সাম্পল যে আমার হচ্ছে সাইট 10 দিন পরে লঞ্চিং, 10 দিনের দিন ওই যে সময়টাতে লঞ্চ হচ্ছে ওই সময়টাতে দেখা গেল যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা একদিন আগে আমার সাইট ডাউন, সার্ভার ডাউন। এটা অস্বাভাবিক কোনো কিছু না। সো সার্ভার যখন ডাউন তখন আপনি কি করবেন? আপনার কাছে না হয় কোড আছে, আপনার ডোমেন আছে, বাট আপনি সার্ভার নেই, সার্ভার আপনার ডাউন হয়ে গেছে, রাইট? ডোমেন প্যানেলে যদি আপনার কাছে না থাকে, আপনি ইনস্ট্যান্ট কারো কাছ থেকে হোস্টিং নিয়ে কিন্তু এটা করতেই পারছেন না, লঞ্চই করতে পারছেন না। বিষয়টা বোঝা যাচ্ছে কত বড় ব্যাড সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন। এই কারণে লাইক আপনার যদি ইনস্ট্যান্ট কোনো সার্ভারের দরকার পড়ে, কোনো একটা সার্ভার আপনি নিয়ে নেম সার্ভারটা চেঞ্জ করে দিয়ে সার্ভারের কোডটা তুলে আপ করে দিলে আপনার সাইট আপ হয়ে যাবে,
তো মানে ইনস্ট্যান্ট যদি আপনাকে হোস্টিং চেঞ্জ করতে হয় নেম সার্ভার পরিবর্তন করতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নেই। আর যদি আপনার কাছে ডোমেনের ইনফরমেশনই না থাকে আপনি কি নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন? অনেক কোম্পানির যেটা হয়ে থাকে, বিশেষ করে পার্সোনাল বলেন আর কোম্পানি, আপনি লাইক rabbani.com আপনি পেলেন, লাকিলি পেলেন, বাট ওই ডোমেনের ইনফরমেশন আপনার কাছে নেই। আপনি হোস্টিং সার্ভিস কিনেছেন, হোস্টিং পছন্দ হচ্ছে না, আপনি রেনু করতে চাচ্ছেন না, আপনাকে তারা ডোমেনের ইনফরমেশনও দেবে না। তখন কি আবার rabbani.com কখনো পাবেন? যেটা বুঝতে পেরেছেন, এই ধরনের অনেক কোম্পানি আছে নিজেদের কোম্পানির নামেই এখন ডোমেন না পেয়ে ভিন্ন নামে ডোমেন করে তাদের সাইটটা করতে হয়। বুঝতে পেরেছেন? সো এই প্রবলেম গুলো অনেকটাই দেখা যায় সেখানে নেম সার্ভার চেঞ্জ করতে হয়। সো হোস্টিং সার্ভার সম্পর্কে মানে ডোমেন সার্ভার সম্পর্কে তো কিছুটা মানে ডিটেল বলার স্কোপ নেই, আমার হাতের সময় কম, আমি নিয়ে হোস্টিং সার্ভার সম্পর্কে কিছুটা আলোচনা করতে পারলাম। এখন আসি যেখানে মূলত ডাটাটা যাবে আর কি, কোড রাখতে হবে। বেসিক্যালি যখন ডোমেন হোস্টিং নেওয়া হয় আমরা ডোমেনের সাথে হোস্টিংকে পয়েন্ট করেই রেখে দিই, নতুন করে কোনো কিছু করতে হয় না। সো এরপর তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যখন ঢুকবো, এখানে যে প্যানেলটা আমি পাবো সেই প্যানেলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। রিডিরেক্টিং হচ্ছে এক পেজ থেকে আরেকটা পেজে, যেগুলো জাভা বেসড অ্যাপ্লিকেশন সিকিউর। এই দেখেন লোডিং চলছে, আপনার সি প্যানেলের আদার্স ফিচার গুলো এখানে চলে আসবে। এখানে বেশ কিছু অপশন আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ডেটাবেস আর ফাইল ম্যানেজার। আমাকে আমার ফাইল ম্যানেজারের মাধ্যমে কোড আপলোড করতে হবে আর ডেটাবেস ক্রিয়েট করে ডেটাবেসের ভেতরে ডেটাবেস ফাইলগুলো আপলোড করে দিতে হবে যদি আমরা আমাদের সাইটটা এখানে লাইভে দেখতে চাই। দেন ডেটাবেসের কানেকশন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, মনে করেন যে আমাদের যে কারেন্ট অবস্থা, কোডের যে কারেন্ট অবস্থা, সো এই ফ্রেশ যে কোডটা ল্যারাভেলের ই কমার্স যে কোডটা, দিস ওয়ান, এর ভেতরে তো কোনো কিছু নাই, না কোনো কিছু নেই। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি একবারে তুলবো। হ্যাঁ, ফাইলটা যেহেতু বেশ বড়, আমি এটাকে জিপ করে একবারে আপলোড করে দিব। হ্যাঁ, আপলোড করে দিব, তারপরে ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেসের ভেতরে এই আমাদের যে ডেটাবেস মাইএসকিউএল থেকে এক্সপোর্ট করে ওখানে ইম্পোর্ট করে দিব, লাইভে ইম্পোর্ট করে দিব। দেন ডেটাবেসের কানেকশনটা দিয়ে দিলেই সাইটটা চলে আসবে। খেয়াল করেন এই ফোল্ডারটাকেই আমি এখন আপলোড করার চেষ্টা করছি। আপলোডের জন্য আমাকে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারের মাধ্যমে কোড আপলোড করতে হয়। আর পিএসপি মাইঅ্যাডমিন, এই যে মাইএসকিউএল ডেটাবেস উইজার্ড, এই উইজার্ডের মাধ্যমে আমরা ডেটাবেসের কানেকশনটা করব, মানে ডেটাবেসটা তৈরি করব। খেয়াল করেন আমি মাইএসকিউএল ডেটাবেস উইজার্ডে প্রেস করেছি আর এখানে ফাইল ম্যানেজারে প্রেস করেছি, দুইটা আলাদা জায়গা। এখানে বলছে যে ক্রিয়েট ডেটাবেস, ঠিক আছে? আমি কি বলছি, মোল্লা আইটি আন্ডারস্কোর ই কমার্স। আমি নেক্সট স্টেপে যাচ্ছি, আমি ডেটাবেস ক্রিয়েট করছি কিন্তু। হ্যাঁ, দেন ইউজার নেম মোল্লা আইটি উজ্জ্বল, পাসওয়ার্ড হচ্ছে উজ্জ্বল অ্যান্ড মোল্লা। হ্যাঁ, মোল্লা দেই। আমাদের ডেটাবেস নেম মোল্লা আইটি ই কমার্স, এটা ডিবি নেম, একটু মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমাদের ডিবি নেম,
এরপরে আমরা ইউজার নেম তৈরি করছি, মোল্লা আইটি উজ্জ্বল, আর পাসওয়ার্ডটা আমি বানাই। পাসওয়ার্ডটা আমি বলছি উজ্জ্বল অ্যান্ড মোল্লা, ঠিক আছে। তারপরে আবার বলছি উজ্জ্বল অ্যান্ড মোল্লা। এই যে পাসওয়ার্ড স্ট্রেংথ চাচ্ছে সে 1 2 3 1 2 3। তাহলে আমি বেসিক্যালি ইউজার নেম বলেছি কি MOLLAIT উজ্জ্বল। পাসওয়ার্ডটা আমি ভুল করেছি, উজ্জ্বল অ্যান্ড মোল্লা 1 2 3। সেম না? আমি পাসওয়ার্ড দিয়েছি এরকম উজ্জ্বল অ্যান্ড মোল্লা 1 2 3। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিয়েট ইউজার, সমস্যা তো আছেই, সেগুলো চেঞ্জ করে নিতে হবে সিকিউরিটির খাতিরে। এবার প্রিভিলাইজ। প্রিভিলাইজ অল প্রিভিলাইজ, এই ইউজারকে এই ডেটাবেজের জন্য আমি অল প্রিভিলাইজ সেট করে দিচ্ছি। নেক্সট স্টেপ, আমরা একটা কাজ করি, ফাইল ম্যানেজারে এই যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভেতরে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে আপ করে দিই। ইন্টারেস্টিং, এটা ড্র্যাগ এন্ড ড্রপ নাই। ও, এটা নেবে না ড্র্যাগ এন্ড ড্রপ। আমি যদি আপলোড প্রেস করি, এই যে আপলোড প্রেস করেছি। হ্যালো, হ্যাঁ বলছি, বলেন। হ্যাঁ হ্যাঁ যাবে, করা যাবে। আমাদের কোর্স কি 15,500 টাকা? সরি, না অ্যাকচুয়ালি কোর্সে কোনো ডিসকাউন্ট নেই। এটা 3 মাস লং কোর্স, 36টা ক্লাস হবে, 3 ঘন্টা করে। ওয়েব ডিজাইনার হবে এবং ডেভেলপমেন্ট হবে, সাথে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক শেখানো হবে। না, আপাতত আমরা এসইও পেইড কোর্স চালাচ্ছি না। ভর্তি লাস্ট ডেট 24 তারিখ, বাট আমাদের ভর্তি 7 দিন আগ থেকে শুরু হয়ে গেছে এবং ভর্তি চলছে। 20টা সিট আছে, হ্যাঁ 20টা সিট। এটা ফিল আপ হয়ে গেলেই আমরা ভর্তি বন্ধ করে দেবো। টোটাল সিট 20টা, যদি ভর্তি সিট ফিল আপ হয়ে যায় আমরা তাহলে ভর্তি বন্ধ করে দেবো। এটা হচ্ছে আমরা নর্মালি ফুল পেমেন্ট নিয়েই ভর্তি করছি। ফুল পেমেন্টে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা বলছি যে 50% দিয়ে ভর্তি হবে এবং ক্লাস শুরু হওয়ার সময় 50% দিয়ে ক্লাস শুরু করবে। হ্যাঁ, এটা নেক্সট সার্ভিস। আপনার নামটা? সরি, রাজু। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমাদের কোডটা কিন্তু আপ হয়ে গেছে, খেয়াল করেছেন? আমাদের কোড আপ হয়ে গেছে, আমাদের ডেটাবেসের
অপশন তৈরি হয়েছে। আমি যদি এখন এখানে রিলোড দেই আমার ফোল্ডারটা চলে আসবে। আবার আমি যদি ফোল্ডার আসে নাই, ফাইলটা তো আমরা আপ করেছি, হয়ে গেল আপলোডেড ফাইল। জিপ করে তো আমরা এটাকে আপ করেছি পাবলিক HTML এর মধ্যে। এই যে দেখা যাচ্ছে, এই যে জিপ ফাইলটা দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? সো এই ফাইলটা আমরা কোড ফাইলটা ফার্স্ট এখানে আপলোড দিলাম। কোড ফাইলটা আপলোড দেওয়ার পরে আমাকে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, আনজিপ করে নিচ্ছে। এটা আনজিপটা কোথায় করব? পাবলিক HTML এর মধ্যে। আমরা পাবলিক HTML এর মধ্যে এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। ফার্স্টে জিপ করে তুলে নিলাম, তারপরে এটাকে আনজিপ করে ফেলছি আমরা। এইদিকে আরেকটা কাজ সেরে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ফাইল ম্যানেজারে গিয়েছি, ওখান থেকে আমরা ফাইল আপলোড করে দিলাম। গুড, আমাদের ফাইলটা আপলোডও হয়েছে, এখানে এক্সট্রাক্টও হচ্ছে। সি প্যানেলের এখানে এসে আমাদের ডেটাবেসও তৈরি হয়ে গেছে, তাই না? এখন ডেটাবেসের ভেতরে আমাদের ডেটাবেসের যে ফাইলটা আছে সেটাকে এক্সপোর্ট করে নিতে হবে। আমি একটা কাজ করছি যে আমাদের PHPMyAdmin থেকে আমাদের ডেটাবেসের ওইটাকে নিয়ে নেই। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, খেয়াল করেছেন? ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যেটা করব, আমাদের এই যে আনজিপ যে ফোল্ডারটা, আনজিপ ফোল্ডারটার ভেতর থেকে যে কোডগুলো আছে এই কোডগুলোকে সব বের করে নিব। হ্যাঁ, সিলেক্ট করে আমি এটা কোথায় নিয়ে যাব? আপ 1 লেভেল। আমি যখন আপ 1 লেভেল বলবো, এটা বেসিক্যালি কোথায় চলে আসবে? এখানে। ও ভুল করেছি, মুভ করে নিতে হবে, আপ 1 লেভেল করলে হবে না। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর মুভ করাবো। মুভ করাবো কোথায়? এটা বেসিক্যালি পাবলিক HTML এর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে আছে, সে ফোল্ডারের আমি বাইরে নিয়ে আসি, মুভ করে নিয়ে যাই ফাইলগুলোকে। দেখেন সব মুভ হয়ে যাবে, যাবে, বাট ওই ডোমেনের পরে আবার ফোল্ডারের নাম দিতে হবে। আমরা জাস্ট ডোমেন লিখলে যেন সাইটটা চলে আসে, এই ব্যবস্থা করছি আর কি। সো এখন আমাদের প্রজেক্টটা কোথায় আছে? পাবলিক HTML এর মধ্যে আছে। পাবলিক HTML এর মধ্যে আমাদের প্রজেক্টটা কিন্তু চলে আসে। এখানে একটা ফাইল আছে, একটু খেয়াল করবেন, env, সেই ফাইলটাকে কিন্তু দেখা যাচ্ছে না, খেয়াল করেছেন? সেটা হিডেনে চলে যায়, এর মানে হিডেন ফাইল টাইপ। ওইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এবং PHPMyAdmin এ আমি এখন যাচ্ছি এবং এখান থেকে আমি আমাদের ডেটাবেসটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। আমাদের যে ডেটাবেসটা আছে DBTT, LICT, PHP, Batch1, e-commerce, এটাকে আমি এক্সপোর্ট করে নিই সবগুলোকে। গো প্রেস করছি আমি, এটাকে আমি রেখে দেই আমাদের ডেস্কটপে। আমি আমার ডেস্কটপে রেখে দিচ্ছি এই SQL ফাইলটা, ডেস্কটপে রেখে দিলাম। হ্যাঁ, ডেট শেষ হয়েছে জানান দেয়, বাট এটা নিজেদেরও মনে রাখতে হয়, সার্ভার থেকে ইমেল আসে, এটা চেক করতে হয় অ্যাক্টিভেশন ইমেল দিয়ে। ইমেল আসে। দেখেন এই যে মোল্লা আইটি ই-কমার্স, মোল্লা আইটি ই-কমার্স এর মধ্যে আমরা যখন ঢুকলাম, একটু খেয়াল করেন, আমি ডেটাবেসে কিন্তু ঢুকেছি। মোল্লা আইটি ই-কমার্স ডেটাবেসের উপরে ক্লিক করলাম। এবার আমি কি করব? ইম্পোর্ট। আমি ইম্পোর্ট করে ব্রাউজ করে আমাদের ওই ডেটাবেসটাকে দেখিয়ে দিব। আমাদের যে ডেটাবেসটা আমি এক্সপোর্ট করে রেখেছি, দিস ওয়ান, এটাকে আমি দিয়ে এক্সপোর্ট ফাইলটাকে ইম্পোর্ট করে দিব, তাহলে আমার ডেটাবেসটাও চলে আসবে। আমার ডেটাবেসটাও চলে আসলো, লোড হয়ে যাবে এখানে। সো কোড চলে আসে এখানে, রাইট? এখানে কোড চলে আসে এবং এখানে আমাদের ডেটাবেসটা চলে আসে।
মূল প্রবলেম হচ্ছে যে ডেটাবেজের সাথে কানেকশনটা এখনো আমাদের হয় নাই। কোড যদিও চলে আসে, আমরা যদি আমাদের এই যে আমরা কোড হয়তো বা লোডেড, টেবিলগুলো সব চলে আসে। এখন যদি আমরা ইন্ডেক্সে যাই, এখানে খেয়াল করেন কি হয়, এরর চলে আসবে। এই যে উপস লুক লাইক সামথিং ওয়েন্ট রং, এই ধরনের একটা এরর শো করছে। আমাদের ডেটাবেজের কানেকশন কোনো কিছু এখনো হয় নাই। কোন দুইটা? ওইটা থাকলেও কোনো সমস্যা নাই আপাতত, ওইটা পরবর্তীতে ডেফিনেটলি ডিলিট করতে হয়। যে আমরা যখন এই যে এই ফোল্ডারটা পেলাম, এটাকে আমরা কিন্তু ডিলিট করে দিব। যে হ্যাঁ হ্যাঁ, ওইটা দরকার নেই, ওটা ওর মতোই থাকবে। জিপ ফোল্ডারটাও আপনারা ডাউনলোড করে নেবেন ফর সিকিউরিটি রিজন, না হলে এটাকে ডাউনলোড আপনার সাইটে কেউ ডাউনলোড করে নিয়ে নিতে পারে। বুঝতে পেরেছেন? ফুল এন্টায়ার সাইট। সো এটাও আপলোড করার পর জিপটাকে রিমুভ করে দেবেন। আচ্ছা, সবকিছু হলো। এখন আমাদের ডেটাবেজের কানেকশন হয় নাই। ডেটাবেজের কানেকশন করানোর জন্য আমি যেটা করব, যে আমাদের প্রজেক্টের ভেতরে একটা ইএনভি ফাইল আছে। এই যে ইএনভি ফাইলটা, এই ইএনভি ফাইলটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এই ইএনভি ফাইলটা আমি বাইরে রাখছি। এই ফাইলটাকে আমি একটু এডিট করি। এডিট করতে গিয়ে আমাদের কয়টা জায়গায় এডিট করতে হবে একটু খেয়াল করেন। আমরা যখন এডিট করব, প্রথমটা হচ্ছে ডেটাবেস নেম। প্রথমটা হচ্ছে আমার ডেটাবেস নেম। ডেটাবেস নামটা আমরা কোথায় দিব? এই যে এখানে। এটা হবে আমার ডেটাবেস নেম। তারপরেরটা হবে আমার ইউজার নেম। এটা আমি এখান থেকে নিব আমার ইউজার নেম। গেল, এটা আমার ইউজার নেম। এরপরে আমরা বসাবো কি? পাসওয়ার্ড। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যদি এই কাজটা না করি তাহলে আমাদের সাইট আসবেই না। সো ফাইল টাইল আপলোড করার পরে বলে যে আমাদের সাইট আসছে না। রিজনটাই দিস যে আমরা সবকিছু ঠিকঠাক মতো দেই না। এই যে ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ফাইলটা সেভ করলাম একটু। হ্যাঁ, ফাইলটা সেভ করলাম। এখন এই ফাইলটাকে আমরা আপলোড করে দিব। ডিবি হোস্ট লোকাল হোস্টে থাকবেন। এখান থেকে আমাকে আপলোড করতে হবে ওই ফাইলটা। একটু খেয়াল করেন যে আমি আমার যে জিপ ইএনভি ফাইলটা, এই ইএনভি ফাইলটাকে আমি কি করে দিব? লোড করার সময় আমাকে বলবে যে ওভাররাইট এক্সিস্টিং ফাইল। একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওভাররাইট এক্সিস্টিং ফাইলটাকে টিক মার্কস দিয়ে দিয়েছি। কি বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, হিডেনে থাকার কারণে তো আমি ওখান থেকে দেখতে পাচ্ছি না। এখান থেকে কিন্তু হিডেনে যখন আছে তখন কিন্তু আমি এখান থেকে তাকে এডিট করতে পারছি না। আমি যে কোনো কোডকে যে ধরে কোড এডিটর দিয়ে আমি এখান থেকে এডিট করে দিতে পারি। আর যে কোডগুলো হিডেন থাকে সেই কোডগুলো এখান থেকে এডিট করা যায় না। কিছু ফাইল আছে .htaccess .env, এগুলোকে এখান থেকে দেখা যায় না। লাইভ সার্ভারে তুললেই সেটা গায়েব হয়ে যায়, হিডেন হয়ে যায়। সো আমি কিন্তু ওভাররাইট করেছি, রাইট? এখন আমি চেক করি। এই যে সাইট চলে আসে। না, ফাইলটা না দেওয়ার কারণে তো আমাদের কানেকশনই হচ্ছিল না। হ্যাঁ, হিডেনে থাকলেও ডেটাবেজের কানেকশন তো হচ্ছিল না। হ্যাঁ, তাহলে ইএনভি কে রিমুভ করে দিতে হতো, তাহলে হতো। এই যে আমার সাইট চলে আসছে। না, আমি তো ডেটাবেস কানেক্ট পাবে যদি আপনি শুরুতেই ডেটাবেজের কানেকশনটা করে লাইভে আপলোড করতেন, দেন পেত। বাট আমাদের তো লোকাল কানেকশন ছিল, লাইভ কানেকশন কি ছিল? এই কারণে আমাকে এটা নতুন করে চেঞ্জ করে দেন আবার আপলোড করতে হলো। এই যে আমার সাইট চলে আসে, তাই না? উজ্জ্বল মোল্লা, বোঝা যাচ্ছে যে আপনার উজ্জ্বল মোল্লা আইডিতে ই কমার্স চলে আসে। উজ্জ্বল মোল্লা সাইট ওপেন হয়ে গেছে। হোস্টিং থেকে কি রিমুভ করবেন?
স্যার স্লো স্যার এটা ইয়ের কারণে। এইখানে যদি সাবডোমেইন যদি আরেকটা আমি সাবডোমেনে আরেকটা সাইট আপ করতে চাইলে সাব ফোল্ডার করে বা সাব ডোমেন তৈরি করে সেখানে আপ করতে পারবেন, একই প্রসেস, জাস্ট ওই ফোল্ডারের ভেতরে কোড রাখতে হবে। এখানে একটা এরর আছে, একটু খেয়াল করেন, 404 নট ফাউন্ড আসছে না? এটা ওই যে htxs আমরা বানিয়েছিলাম, মনে আছে? আমরা একটা htxs নামে ফাইল দিয়েছিলাম না, সাইট আসছে, ক্লিক করলে অন্য ইউআরএল এ গেলে এরর আসবে। হোম পেজ ঠিকই ওপেন হয়েছে আমাদের, বাট আমরা আমাদের এখানে .htxs নামে ফাইলটাকে দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন তো, .htxs ও নাই। সো এখানে যে .htxs আছে আমাদের প্রজেক্টের মধ্যে, কোথায় আছে? এই যে .htxs, এই .htxs টাও একটু ওভাররাইট করতে হবে এখন আমাকে। সো ভেজাল বলতে এইগুলোই, হ্যাঁ, যে .htxs ফাইলের ভেতরে এই যে এখানে এটা দেওয়া আছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? ওখানে প্রজেক্টের নাম দেওয়া ছিল না, ওখানে আপনার এটাকে বাদ দিয়ে দিতে হবে। সো এবার আপনি যদি এটাকে লাইভে আপলোড করেন, যে লাইক এখান থেকে আপনি আপলোডে গেলেন, আপলোড গিয়ে তো স্লো কেন বাবা, ওভাররাইট এক্সিস্টিং ফাইল সিলেক্ট করলাম, ফাইলটার নাম কি? .htxs, আপলোড হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের এখানে htxs ফাইলটা আছে, htxs ফাইলটা লোডেড। সো htxs টা যদি এই সার্ভারের জন্য ওয়ার্কিং হয়, ডেফিনেটলি কাজ করবে আমাদের এই, হ্যাঁ, প্রজেক্টের নামটা উঠে। বাট htxs এর বিষয়টা এরকম যে সব htxs সব সার্ভারে কিন্তু কাজ করে না। যে লাইক আমি আমার যে htxs টা ইউজ করছি, এটা যে আমার এই সার্ভারে কাজ করবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। ও গড, এনে কি হচ্ছে এগুলা? আচ্ছা, এইবার দেখি আমি এবার ক্লিক করলে 404 আসে না আমাদের পেজটা আসে, একটু দেখেন। এই যে প্রোডাক্ট ডিটেলে চলে আসছে, আমার ইউআরএল কাজ করছে এবং প্রোডাক্ট ডিটেলে যাচ্ছে। এবার আমাদের মানে htxs টাও কাজ করেছে, বিষয়টা বুঝতে পেরেছেন? যে লোডিং টাইমটা শুধু বাড়ছে। এই যে আমার প্রোডাক্টের ডিটেল চলে আসছে। হ্যালো হ্যালো, জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ সব বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হ্যাঁ, চলে আসুন চলে আসুন। 3টাতে, হ্যাঁ আমরা 2:30টাতে কল করে রেখেছি, 3টা থেকে শুরু করলে বেটার। হ্যাঁ হুম, জি হ্যাঁ, বাকি এখন লেটার 2টা হাতে এসেছে, 2টা আপনি এখন পাবেন। আরেকটা পিসিএফ আছে, আরেকটা পিসিএফ আপনি পাবেন, এবং একটা পিসিএফ এর স্ক্যান কপি আছে, ওইটারও আপনাকে আমি হার্ড কপি বানিয়ে আজকে দিয়ে দিব। তার মানে আপনার 4টা পিসিএফ গেছে, আরো 2টা পিসিএফ আজকে পাবেন, আরো 2টা। হ্যাঁ, আরেকটা বাড়বে, হ্যাঁ আরেকটা বাড়বে, 23টা। আরেকটা বাড়বে। হ্যাঁ, আমি আজকে 2টা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব আপনাকে। চেষ্টা করছি আমি আমার মতো করে চেষ্টা করছি। জি হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওকে ওকে, আপনি আসেন, আমি দেখি আমি যতটুকু ম্যানেজ করা যায় আজকে আমি করে দিচ্ছি। ওকে ওকে ওকে, জি জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমাদের সাইট কিন্তু আপলোডেড, খেয়াল করেছেন, এবং এটা লাইভে আছে। আমরা যা করেছি এটা এখন উজ্জ্বল মোল্লা আইটিতে আছে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।